আপনাকে একটা ইয়ে দেখাই, ওই যে ফটোকার্ড দেখাই। সেটা হচ্ছে যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের হলফনামা, সম্পদের পরিমাণ ১,৪৬,১৯,৪৭৪ টাকা, আয় ৩,৬০,০০০ টাকা, কৃষি জমি আছে ২১৭, কৃষি জমি, আবাসিক ভবন, মোটর যান, ব্যাংকে টাকার পরিমাণ ৪,১০,০০০, আসবাবপত্র অলংকার মাত্র ১০ ভরি, কোম্পানির শেয়ার ২৭,১৩,০০০ টাকা, নগদ টাকা আছে ৬০ লাখ, মানে ওই রকম বেশি কিছু না। তো তিনি যে সিলেট উমেন্স কলেজের একজন অন্যতম মালিক, এইটা এই হলফনামায় নাই কেন? আসলে সেখানে আপনি যেটুকু পেয়েছেন এটা হলো সংক্ষিপ্ত সার, একটা সংক্ষিপ্ত রূপ। সেখানে ডিটেলস যে ইনফরমেশনটা সেগুলো নির্বাচন কমিশনে যখন জমা দেওয়া হয় সেখানে পুরোটাই জমা দেওয়া, কোনো বিষয় সেখানে অস্পষ্ট রাখা হয় না। আর জামাতের আমির যে হলফনামা দিয়েছেন, হলফনামার সংক্ষিপ্ত সার যদি উপস্থাপন করেন তাহলে তো আপনি সকল ইনফরমেশন পাবেন না। এই জন্য বাংলাদেশের এক স্বনামধন্য একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলের সর্বোচ্চ ব্যক্তি যে ওনার বক্তব্য লেখনের মাধ্যমে প্রকাশ করেছেন, সেক্ষেত্রে এগুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে সেখানে উপস্থাপন করেছেন বলে আমি মনে করি। অতএব এটা নিয়ে কোনো সংশয় সন্দিহান থাকার কোনো সুযোগ নেই, কেননা তাদের ইন্টারনাল গণতন্ত্র চর্চা, ট্রান্সপারেন্সি খুব ভালোভাবে সেখানে চর্চা হয়। অতএব এটা একটা ভালো দিক যে ওনার সম্পদের বিবরণী সহ উনি বিস্তারিত সেখানে প্রকাশ করেছেন। এটা একটা ভালো দিক, আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আগামী দিনে যদি বাংলাদেশের সর্বোচ্চ নেতৃত্বে, রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বে উনি আসেন, তাহলে সম্পদের পরবর্তী বিবরণী যখন জমা দেবেন এটা ম্যাচ করার একটা সুযোগ হবে। এই যে এবং আপনি বললেন যে পরবর্তীতে উনি যদি সর্বোচ্চ পদে আসেন, আমরা তো এমনও শুনি যে এই জোট ক্ষমতায় গেলে নাকি নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবে, ডক্টর শফিকুর রহমান না। সেটা সময় বলে দেবে, সেটা সময় বলে দেবে। যার যোগ্যতা সর্বোচ্চ বেশি, যার ওয়াইজনেস, লিডারশিপ কোয়ালিটি সর্বোচ্চ বেশি, সেই হবে বাংলাদেশের সর্বোচ্চ কর্ণধার। সেটা সময় বলে দেবে কে হবে বা কাকে সর্বোচ্চ পর্যায়ে দেওয়া যায়। সেটা আমি জোটের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে, আচ্ছা, বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত দেবে। আমি যদি জোটের কথা বলি, বিএনপি একটা জোট করেছে, জামাত একটা জোট করেছে। এখন এই বিএনপি নিঃসন্দেহে অনেকেই মনে করে, আমিও মনে করি যে বিএনপি জামাতের চাইতেও শক্তিশালী বড় দল, যেটা ইতিপূর্বে অনেকবার তারা প্রমাণ রেখেছে। কিন্তু এখন বিএনপির সঙ্গে যে দলগুলো জোট করেছে, গণসংহতি, গণ অধিকার পরিষদ, তারপরে নাগরিক ঐক্য, আরো কয়েকটা আছে, অনেকে আছে দল বিলুপ্ত করেও বিএনপিতে যোগ দিয়েছে। আবার জামাতের সঙ্গে আছে এনসিপি, তারপরে ইসলামী আন্দোলন। তো এই সব মিলিয়ে আমার মনে হয় যে বিএনপি একটা খুবই বড় দল, শক্তিশালী দল, বাট তার জোট সঙ্গীগুলো আসলে খুবই খুবই দুর্বল। কিন্তু সেদিক থেকে জামাতের আবার জোট সঙ্গীগুলো কিন্তু তারাও শক্তিশালী, যেমন কর্নেল অলি মুক্তিযোদ্ধা, এনসিপি তো অবশ্যই মোটামুটি বড় দল, নতুন হলেও বড় দল, ইসলামী শাসনতন্ত্র, এবি পার্টি ছোট দল হলেও তাদের দুইজন মঞ্জু, তারপরে ওই যে ব্যারিস্টার ফুয়াদ খুবই পপুলার। তো সব মিলিয়ে আসলে আমি মনে করি যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো একটা আসলে পরিবেশ তৈরি হবে বলেই আমার বিশ্বাস। একেবারে আপনি আপনি ঠিক কথাটাই বলেছেন, আমিও ঠিক এমনটাই মনে করছি। যদি জোটগতভাবে আপনি চিন্তা করেন, জোটগতভাবে চিন্তা করলে অবশ্যই জামাত সহ পরাপর ইসলামী যে জোটটা হয়েছে, এনসিপি সহ এবি পার্টি আরো কয়েকটা দল মিলে মোট 11টা বা 12টা দলের মতো সম্ভবত, এই জোটের দিক থেকে চিন্তা করলে তারা অবশ্যই বিএনপির নেতৃত্বে যে জোট হয়েছে তার চেয়ে অনেক শক্তিশালী বলে মনে হয়। ভোটের রাজনীতিতে এবং সুষ্ঠু ভোট হবে কিনা সেটা নিয়েও কিন্তু আমাদের আশঙ্কা রয়েছে। কারণ হলো আপনি দেখেন, আমি আজকে যখন দেখলাম যে একজন বিএনপির প্রতিনিধি উনি নমিনেশন না পাওয়ার কারণে, আমি পত্রিকার রিপোর্টটা বলতেছি আপনাকে, নমিনেশন না পাওয়ার কারণে ট্রেন লাইন কেটে দেওয়া হয়েছে, ট্রেনটা সেখানে লাইনচ্যুত হয়ে পড়ে আছে। যখন আমি দেখলাম আমার খুব কষ্ট লাগলো। আরে একটা দলের সর্বোচ্চ ফোরাম যখন সিদ্ধান্ত নেবে সেটা তো দলের জন্য এবং জনগণের জন্য যেটা বেটার হয় সেটাই নেবে। আপনি বা আমি জানি না সত্য কি মিথ্যা, আমি জানি না, সেটা পত্রিকার রিপোর্ট অনুযায়ী বলছি আমি, যদি কোনো প্রার্থী
প্রার্থীতা না পাওয়ার কারণে তারা জনবল নিয়ে ট্রেন লাইন কেটে দেওয়া হয়, তাহলে সেই ট্রেনটা তো একেবারে খালি ছিল না, সেখানে চালক ছিল, সেখানে শত শত হাজারো যাত্রী রয়েছে। যদি দুর্ঘটনা ঘটতো এই দায়ভার কে নিত? অতএব ভাই, গ্রামে একটা কথা আছে, গ্রামের মানুষ বলে থাক কুত্তা না থাক ভিক্ষা কুত্তা আমলা, একটা কথা আছে গ্রামের। অতএব ভাই ভিক্ষার প্রয়োজন নেই, আগে কুত্তা সামলাও ভাই। আমাদের এরকম মানের কুকুর দরকার নেই যে যারা জনগণের জন্য হুমকি, রাষ্ট্রের জন্য হুমকি। এরকম নেতৃত্ব ভাই আমাদের দরকার নেই। আমি মনে করি বিএনপি সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। এই ধরনের কুলাঙ্গারকে, এই ধরনের কুলাঙ্গারদেরকে যে প্রার্থীতা না দিয়ে বিএনপি বা ওই জোট সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। আমার মনে হয় যে এনসিপি কিন্তু এককভাবে নির্বাচন করার প্ল্যান ছিল, কিন্তু আমার মনে হয় যে ওসমান হাদির মৃত্যুর পর তারা উপলব্ধি করতে পেরেছে যে আসলে একা চলা ঠিক না। আমরা সমমনাদেরকে নিয়ে জোট করি, তাহলে আমরা ভারী হব, আর তা না হলে তো আসলে কারণ জীবন নিরাপত্তা নাই। ওসমান হাদি কিন্তু একা চলতে চেয়েছিল, ইনকিলাব মঞ্চ করেছে, মুখপাত্র হয়েছে, বাট ঘাতকের বুলেট তার তার প্রাণ কেড়ে নিয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, তার একটা কথা বলি যে আসলে আপনি আপনি ঠিকই বলেছেন, এই যে রেল লাইন কাটা, বিএনপির এমন কিছু নেতা কিন্তু আছে। এই যে রবিউল ইসলাম নয়ন নামে একজন যুব দল নেতা আছে, দেখলাম ওদিন ভিডিওতে তিনি সিনিয়র নেতাদেরকে ধাক্কায় এবং গালিগালাজ করে। আজকে দেখলাম আবার সে তারেক রহমানের পিছিয়ে দাঁড়িয়ে ছবি তোলে। তো এই সমস্ত লোকগুলো বিএনপিতে আছে। আবার কুমিল্লার একজন আছে, সে বলছে আমি তো হাসনাতকে চিনি না, মানে হাসনাত আর কি তার 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 সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। তো যেই হাসনাতের কারণে আমরা জুলাই পেলাম, সেই হাসনাতকে উনি চিনে না। তো তো কমেন্টে লিখেছেন যে চিনবেন, আপনি কদিন পরেই চিনবেন, যখন তার সঙ্গে পরাজিত হবেন তখন আপনি আপনি চিনবেন। এখন আপনার কাছে আমার এই পর্যায়ে প্রশ্ন যে মানে এই যে আপনারা জোটটা করলেন, এই জোটের আসলে শর্ত হচ্ছে যে একজন আরেকজনকে হেল্প করবেন, যেই আসনে যারা যারা প্রতিদ্বন্দ্বিতা করবে, জোটের অন্য সঙ্গীরা তাদেরকে হেল্প করবে। কিন্তু সমস্যা হচ্ছে কি যে এই যে একটা আদর্শ তো ভিন্ন ভিন্ন আদর্শ, কিন্তু এই যে একটা জোট, এই জোটের একতা, এটা কিন্তু আসে বিপক্ষকে ঘৃণা করার মধ্য দিয়ে। কেন আমি এটা বললাম? যেমন জুলাই আন্দোলনে বাম ছিল, ডান ছিল, ইসলামী দল ছিল, নন ইসলামী দল ছিল, নাস্তিক ছিল, আস্তিক ছিল। কেন সবাই এক হতে পেরেছে? কারণ তারা আওয়ামী লীগকে প্রচন্ড ভাবে ঘৃণা করেছে। ঠিক আছে, শেখ হাসিনা চলে গিয়েছে। এখন আপনাদের প্রতিপক্ষ হচ্ছে বিএনপি, কিন্তু বিএনপির প্রতি কিন্তু আপনাদের ঘৃণা কিন্তু আওয়ামী লীগের মতো না। আপনারা কিন্তু বিএনপিকে ঘৃণা করেন না, আপনারা বিএনপিকে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ মনে করেন। তাহলে ওই মানে যেটা বললাম আর কি, যে প্রতিপক্ষের উপর যত ঘৃণা থাকবে ততই কিন্তু নিজেদের মধ্যে একতাটা বেশি থাকবে। কিন্তু যেহেতু এবার এই প্রতিপক্ষকে আপনারা ঘৃণা করতেছেন না, শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ মনে করতেছেন, সেই জায়গায় আপনার জোটের ভিতরে এই যে ভিন্ন ভিন্ন আদর্শ, যেমন ইসলামী আন্দোলন বলে শরিয়া আইন করব, আফগানিস্তানের মতো হয়ে যাব। আবার জামাত ইসলাম বলতেছে আমরা মডারেট ইসলাম করব, মানে আগের যা আছে ওইভাবেই চলবে, নারীরা থাকবে, হিন্দুরা থাকবে, সব থাকবে। আবার এনসিপি পুরোই একটা মধ্যপন্থী দল। তো এই সব মিলিয়ে আসলে যদি আপনারা ক্ষমতায় জানো, আপনাদের ভিতর কি আসলে ঝামেলা হবে না? ঝামেলা তো থাকবেই আপনাদের ভিতর, ঝামেলা তো সমাধান করতে পারবেন না। কি মনে হয় আপনার? আপনি এখানে কথা বলেছেন যে প্রতিপক্ষকে, দুইটা প্রশ্ন এখানে এসেছে, দুইটা বিশ্লেষণ করতে হয় দুইটাই। প্রথমত বলবো যে প্রতিপক্ষকে ঘৃণা, না আমি মনে করি না ঘৃণার রাজনীতি বাংলাদেশে এটা কখনোই কল্যাণজনক নয়। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করেনি। আমি মনে করি আওয়ামী লীগের যে দুঃশাসন, যে নিষ্পীষণ, যে নিপীড়ন, সেই প্রায় 20,000-এর মতো লোককে তারা হত্যা, গুম এবং ফেসিজম কায়েম করেছে। পুরো সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়ে যে বিভৎস অবস্থা রাষ্ট্রে কায়েম করেছে, সেই অ্যাক্টিভিটিস কে মানুষ ঘৃণা করেছে। সেই অ্যাক্টিভিটিস থেকে মানুষ বের হয়ে আসার জন্য ছাত্র জনতা রাস্তায় নেমেছে, মূলত ছিল এটা। আর সেক্ষেত্রে সেখানে আপনি দেখবেন ডানপন্থী, বামপন্থী, ইসলামপন্থী সকল দল মতের লোকেরাই রাস্তায় নেমে এসে এই পথ পরিবর্তন ঘটিয়েছে। এই ব্যাপারে আমি মনে করি আপনি একমত, তাই না? অবশ্যই আপনি একমত। এবার আসেন মধ্যপন্থী দল, আপনি যে বলছেন না, এনসিপি হলো মূলত একটি জাতীয়তাবাদ ভিত্তিক রাজনৈতিক দল, তারা নবীন। এবং বাংলাদেশ জামাত ইসলামী হলো
টোটালি মধ্যমপন্থী একটা ইসলামী রাজনৈতিক দল, এবং অপরাপর যে ইসলামিক শক্তিগুলো রয়েছে, আমি মনে করি তারাও অনেকাংশে মধ্যমপন্থী বলে আমি মনে করি, কেননা তাদের অ্যাক্টিভিটিস এ পর্যন্ত কোথাও একটি এক্সট্রিমিজম এসেছে বলে আমার জানা নেই। যদি কোনো পক্ষ বাংলাদেশকে এক্সট্রিমিজমের দিকে বা উগ্রতার দিকে ধাবিত করতে চায়, এটা তাদের একেবারে টোটালি কল্পনাপ্রসূত, এটা অসম্ভব। বাংলাদেশ জিওগ্রাফিক ভাবে এমন একটা অবস্থানে আছে সেখানে আপনি কখনোই এক্সট্রিমিজম কায়েম করতে পারবেন না, অসম্ভব। আপনার অবস্থান, ভৌগোলিক অবস্থানের নিরিখে আপনাকে চিন্তা করতে হবে শত বৎসরের যে ঐতিহ্য, ইসলামী ঐতিহ্য, মুসলিমের ঐতিহ্য, এবং অপরাপর যে ধর্মীয় গ্রুপগুলো বা মাইনরিটি গ্রুপ রয়েছে তাদের সাথে যে সহ অবস্থান ইসলামপন্থীদের সেখানে রয়েছে, সেই নিরিখে আপনাকে সেখানে অবশ্যই মধ্যম পন্থা অবলম্বন করে মদিনা যে সিস্টেম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, আপনাকে সেই সিস্টেমে অগ্রসর হতে হবে। এর বাইরে যদি কেউ চিন্তা করে, এটা টোটালি ভুল ধারণা। এর বাইরে যদি কেউ চিন্তা করে তাহলে এটা টোটালি হবে আত্মঘাতী। কোনোভাবেই সেখানে এক্সট্রিমিজম কায়েম করতে দেওয়া হবে না। আমি হলফ করে বলতে পারি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমি একজন আইনজীবী হিসেবে আপনাদেরকে হলফ করে বলতে পারি, যদি এমন কোনো পক্ষ চিন্তা করে তাহলে এটা হবে টোটালি আত্মঘাতী। বাংলাদেশ একটি মডারেট মুসলিম কান্ট্রি। বাংলাদেশ টোটালি জিওগ্রাফিক মানে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে এমন অবস্থানে আছে সেখানে গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনোভাবে সেটা সম্ভব না। আপনি যদি এর বাইরে কেউ চিন্তা করে থাকে, তারা অবশ্যই ভুলের মধ্যে থেকেছে, তাদেরকে সুত্রিয়ে সঠিক পন্থায় এখনো আসা উচিত বলে আমি মনে করি। জি জি, ধন্যবাদ।